নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমেরিক দেখে নিচ্ছ এই মুহূর্তের বিশেষ কিছু খবর। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি। আগামী 27 সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের আইনজীবীর আবেদনের ভিত্তিতেই সমস্ত পক্ষের মতামত নিয়ে তা পিছিয়ে রাজি হয় শীর্ষ আদালত। 27 তারিখের বদলে 30 সেপ্টেম্বর সোমবার হবে আরজিকর মামলার শুনানি। ওই দিন ফের সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে হবে। এছাড়া হাসপাতালের নিরাপত্তায় রাজ্যের তরফে কি করা হলো তাও জানাতে হবে। গত 17 সেপ্টেম্বর শীর্ষ আদালতে শেষবারের মতন আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন সংক্রান্ত মামলার শুনানি হয়েছে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দুদিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি যাচ্ছেন বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দুদিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা কবলিত এলাকায় হাওড়া, হুগলি, মেদিনীপুরের পর এবার তিনি যাচ্ছেন বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে। সম্প্রতি ডিভিসি ছাড়া জলে এই জেলাগুলিতেও বানভাসী হয়েছেন অসংখ্য মানুষ। ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে। ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর, ভেঙে পড়েছে একাধিক বাড়ি। এই বিপদের সময় ত্রাণ ও পুনর্বাসনের কাজ সুষ্ঠুভাবে যাতে হয়, সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন বলে সূত্রে খবর। সরকারি সূত্রে খবর, সোমবার জামালপুর পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী যাবেন বর্ধমান শহরে। সেখানে হবে প্রশাসনিক বৈঠক। জেলা শাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের কর্তা ব্যক্তি এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা বৈঠকে থাকবেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা, কতটা ত্রাণ বিলি হয়েছে, আরও কতটা ত্রাণ প্রয়োজন তার লিস্টও তৈরি করা। আর এই কাজগুলি নবান্নে নয়, মুখ্যমন্ত্রী বন্যা কবলিত এলাকায় গিয়েই করতে চান। বর্ধমানের বৈঠকের পর বাঁকুড়ায় বড় জোড়ায় দুর্গতদের ত্রাণ বিলি করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর একই রকম প্রশাসনিক বৈঠক রয়েছে বোলপুরেও। মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত বন্যা পরিস্থিতির খবর রাখছেন। প্রশাসনিক বৈঠকে বন্যা সহ বীরভূমের অন্যান্য পরিস্থিতি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্য, এমন একটি সময় মুখ্যমন্ত্রী বোলপুরে যাবেন যখন তিহার জেল থেকে জামিনে মুক্ত হয়ে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ফিরছেন নিজের এলাকায়। সোমবার দিল্লি থেকে বিমানে অন্টাল হয়ে তার বোলপুরে ফেরার কথা। সেক্ষেত্রে মঙ্গলবার মুখ্যমন্ত্রী এবং অনুব্রত সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার সল্টলেকের করুণাময়ী। নিয়োগের দাবিতে ফের রাস্তায় নামলেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। সোমবার দুপুরে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন তারা। সল্টলেকের করুণাময়ী মেট্রো স্টেশনের গেট থেকে বেরিয়ে এসেছিলেন এসএসসি ভবনের দিকে রওনা দেন তারা। করুণাময়ী স্টেশনের গেট থেকেই হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন তারা। আন্দোলনরত চাকরি প্রার্থীদের ঠেকাতে মেট্রো স্টেশনের সিঁড়ির সামনেই মোতায়েন ছিলেন পুলিশ কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় চাকরি প্রার্থীদের। আন্দোলনকারীদের রীতিমতো টেনে হিঁচড়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। বিক্ষোভকারীদের একাংশকে সেখান থেকে সরিয়ে বাসে তুলে নিয়ে যায় পুলিশ। শিক্ষা প্রার্থী আমাদের 14,052 লোকজনের ডিভিশন বেঞ্চে অর্ডার হয়ে গেছে 1 মাস আগে, এখনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। এরা কি চাকর? আমরা কি তার চাকর? কেন আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো না? আমার কাউন্সিলিং হয়ে গেছে, আমি গ্রামে ফিরতে পারছি না। আমি একটা সিবিএসসি স্কুলের প্রিন্সিপাল। এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা গুলো আমার গায়ে হাত দিচ্ছে। সাহস কি করে হয় দেন? পুলিশ তুমি চালাও গুলি, উড়িয়ে দাও মাথার গুলি। আমরা এসএসসি অফিস যাচ্ছিলাম আচার্য সদর, আমাদের কাউন্সিলিং এর ডেট জানাতে হবে। হাইকোর্টে অর্ডার কেন মানছে না? এত বড় স্পর্ধা হয় কি করে? এটা কি স্টেট ওয়েস্ট বেঙ্গলটা কার করতে পারে? দেখুন কিভাবে ম্যান হ্যান্ডেল করা চলছে। আমাদের অ্যাপয়েন্টমেন্টের অর্ডার হয়েছে ডিভিশন বেঞ্চে, তপব্রত বাবু ডিভিশন বেঞ্চে আমাদের নিয়োগের কথা বলে দিয়েছি। এরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মানছে না। আমার জামা ছেড়ে দিয়েছে, জুতো ছেড়ে দিয়েছে। আমি একটা সিবিএসসি স্কুলের প্রিন্সিপাল, আমি সবুজ কালি ব্যবহার করি। আর এরা কিভাবে ম্যানেজ করছে দেখুন। আমরা কি শিক্ষিত নয়? আমরা চাকরি পরীক্ষায় পাস করিনি? আমরা কি ঘুষ দিয়েছি নাকি? পয়সা খেয়েছে? কার কাছে পয়সা খেয়েছে বলো?
রাজ্যের সঙ্গে সংঘাতের আবহেই মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে আবার জল ছাড়ল ডিভিসি। রবিবার রাতে ডিভিসির তরফে জানানো হয় মাইথন জলাধার থেকে 30,000 এবং পাঞ্চের জলাধার থেকে 12,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। রাজ্যের সঙ্গে সংঘাতের আবহেই মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে আবারও জল ছাড়ল দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি। রবিবার রাতে ডিভিসির তরফে জানানো হয়েছে মাইথন জলাধার থেকে 30,000 এবং পাঞ্চেত জলাধার থেকে 12,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। রবিবার সকালে দুই জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ ছিল যথাক্রমে 30,000 কিউসেক এবং 20,000 কিউসেক। রবিবার রাতে পাঞ্চেত এবং মাইথন থেকে আসা 42,000 কিউসেক জল পৌঁছেছে দুর্গাপুর জলাধারে। দুর্গাপুর জলাধার থেকে 49,050 কিউসেক জল ছাড়া হয়েছে। এই জল দামোদর নদী অববাহিকা ধরে পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলিতে পৌঁছবে। বন্যা পরিস্থিতির জেরে এখনও জলের তলায় হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমানের বহু গ্রাম। এই পরিস্থিতিতে ডিভিসির ছাড়া জল নিচু এলাকাগুলিকে নতুন করে প্লাবিত করতে পারে এমনটাই আশঙ্কা দেখা দিচ্ছে। এমনিতে ঝাড়খণ্ডে নতুন করে আর বৃষ্টি হয়নি, আর সেই কারণেই ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কমানো হচ্ছে বলে ডিভিসি সূত্রে খবর। মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া নিয়ে ডিভিসির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই প্রসঙ্গে দ্বিতীয় চিঠি লিখেছেন। জানিয়েছেন তিনি কেন্দ্রের আচরণের প্রতিবাদে দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার করে নিচ্ছেন। উল্লেখ্য, গত সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে বৃষ্টি হয়েছিল। তার ফলে মাইথন এবং পাঞ্চেত জলাধারে জল বেড়ে যায়। ডিভিসির জল ছাড়ার পরেই পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। গত বুধবার সেই বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। রাতে মেদিনীপুরে থেকেও ছিলেন তিনি। মঙ্গলবার আবারও বন্যা কবলিত এলাকায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। গোটা পরিস্থিতির জন্য তিনি প্রথম থেকেই ডিভিসিকে দায়ী করে এসেছেন। ঘটনাকে ম্যানমেড বলেও আখ্যা দিয়েছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। চাইল্ড পর্নোগ্রাফি বা শিশুদের যৌনতার ভিডিও দেখা নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। শিশু পর্নোগ্রাফি দেখা এবং ডাউনলোড করে রাখা 2 শাস্তিযোগ্য অপরাধ। সোমবার এমনটাই জানিয়ে দিল শীর্ষ আদালত। শিশু নির্যাতন প্রতিরোধে সুপ্রিম কোর্টের এই নির্দেশ একটি গুরুত্বপূর্ণ নির্দেশ বলেই মনে করছে নানা মহল। মাদ্রাজ হাইকোর্টের সাম্প্রতিক রায় স্থগিতাদেশ দিয়ে সোমবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি JB পারদিওয়ালার বেঞ্চ। সেখানেই শীর্ষ আদালত জানিয়েছে শিশু পর্নোগ্রাফি দেখা এবং ফোনে ডাউনলোড করে রাখা 2 পক্সো আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ। শিশুদের ওপর যৌন নির্যাতন রোখার লক্ষ্যেই সোমবার মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বিবাহ বহির্ভূত সম্পর্ক পরিণতি হল মর্মান্তিক মৃত্যুতে। রিসর্টে ঘুরতে গিয়ে ফেরার পথে মৃত অবস্থায় উদ্ধার ব্যক্তি। ভাঙড় থানার পদ্মপুকুর এলাকার ঘটনা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জের মর্মান্তিক পরিণতির সাক্ষী থাকল ভাঙড়। বান্ধবীকে নিয়ে হারোয়ার নামী এলাকায় রিসর্টে ঘুরতে গিয়ে ফেরার পথে মৃত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি। বান্ধবীকে নিয়ে রিসর্টে ঘুরতে আসার পর গাড়ি থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় থানার পদ্মপুকুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম সুশান্ত হালদার, বয়স 56 বছর, বাড়ি কলকাতার ট্যাংরা এলাকায়। স্বামীকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে ভাঙড় থানায় দ্বারস্থ মৃতের স্ত্রী। মৃত্যুর ঘটনায় কৃষ্ণা দাস নামে ওই বান্ধবীকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার বাসন্তী রাজ্য সড়কের ভাঙড় থানায় পদ্মপুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে। একটি 4 চাকা গাড়ি থেকে সুশান্ত হালদার নামে ওই ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। তড়িঘড়ি উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে নেমে ভাঙড় থানার পুলিশ জানতে পেরেছে বান্ধবীকে নিয়ে নামী রিসর্টে গিয়েছিল সুশান্ত হালদার নামের ওই ব্যক্তি। তারপরই এমন ঘটনা।
কিভাবে তার মৃত্যু হলো তা জানতে মৃত ব্যক্তির সঙ্গে থাকা বান্ধবী কৃষ্ণা দাসকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কলকাতার ট্যাংরা এলাকার বাসিন্দা মৃত সুশান্ত হালদারের স্ত্রী সুস্মিতা হালদার স্বামীর মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন থানায়। তিনি জানান তার স্বামীর সঙ্গে কৃষ্ণা দাস নামের ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। রবিবারও তারা নামি এক রিসর্টে গিয়েছিল। ফেরার পথে তার স্বামীকে খুন করা হয়েছে বলে অভিযোগ স্ত্রীর। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। বাড়ছে পরিবারের সদস্য সংখ্যা, গন্ডারের খাদ্যের যোগান নিয়ে চিন্তিত বন দপ্তর। এশিয়ার এক শৃঙ্গ গন্ডারের বাসভূমি বলতে বোঝায় আসাম এবং উত্তরবঙ্গের গভীর জঙ্গল সংলগ্ন নদীর পার্শ্ববর্তী ঘন ঘাসের খোলামেলা পরিসর। তবে এই দুই অঞ্চলে এই গ্রাসল্যান্ড একদিকে যেমন সীমিত, অপরদিকে ক্রমবর্ধমান বাইসনের সংখ্যা গত অন্যান্য নানান কারণে ক্রমশ কমছে গন্ডারের সীমিত বিচরণভূমি। যদিও পশ্চিমবঙ্গ সরকারের দাবি বিগত অনেক বছরে মাত্র 2 বর্গ কিলোমিটার ঘাস ভূমি তৈরি করা হয়েছে এশিয়ান রাইনোকুলের পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির কারণেই। ঠিক নয়, বাট এটাই সিচুয়েশন আমাদের, যেটা নর্থ বেঙ্গল আর আসামের যে রাইনো কনজারভেশন এরিয়াসগুলো রয়েছে, এগুলোর মধ্যে যদি আপনি পৃথিবীর অন্যান্য এরিয়ার তুলনায় দেখেন তো গ্রাসল্যান্ড আর ওয়াটার বডির পার্সেন্টেজ লিমিটেড। তো এটার জন্য আমরা ডিপার্টমেন্টের দিক থেকে, গভর্নমেন্টের দিক থেকে নানানভাবে হ্যাবিটাট ইমপ্রুভমেন্ট ইন্টারভেনশনস করছি। কারণ রাইনোর তো শুধু গ্রাসল্যান্ড লাগে, জঙ্গল হলে হয় না। তো ওই গ্রাসল্যান্ডগুলোকে আমরা রিবিল্ড করার চেষ্টা করি। লাস্ট ইয়ারের মধ্যে স্টেট গভর্নমেন্টের ইনিশিয়েটিভে, ডিপার্টমেন্টের ইনিশিয়েটিভের মধ্যে অ্যাবাউট ক্লোজ টু 2 স্কোয়ার কিলোমিটার্স অফ রিভারাইন গ্রাসল্যান্ডসকে রিজুভিনেট করা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে। হয় কি যে হাই ফরেস্ট যেটা আপনাদের আছে, এটা প্রোটেক্টেড গাছ, ওই ফরেস্টের মধ্যে রাইনো থাকে না। রাইনো থাকে হচ্ছে গ্রাসল্যান্ড এরিয়াজে, যেগুলো রিভারের পাশে। তো এই গ্রাসল্যান্ড এরিয়াজের পার্সেন্টেজ খুব লিমিটেড আমাদের এখানে। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।